মানে এত পরিমাণে নার্ভাসনেস কাজ করছিল, কিন্তু আচ্ছা কোশ্চিন আচ্ছা, পাওয়ার পর একটা যে থাকে না ভেতর থেকে একটা স্মাইল, স্বস্তি। হ্যাঁ অটোমেটিক চলে আসছে আমি যখন ড্রয়িংটা দেখি। মনে হয় যে ভাইয়া তো এর থেকে অনেক আরো হার্ড ড্রয়িং করে রেখেছে। আমি এটা ভেবে পড়া করি যে আমাকে আর পড়া লাগবে না। মানে জীবন বলে না যে জীবন বাঁচা মরা নিয়ে টানাটানি, হ্যাঁ তেমনি আমি এটা ভেবেছি যে আমার এই জীবনের শেষ পড়ায় 1 মাস, 1 মাস এমন ভাবে পড়ি এরপর আমার কোনো পড়া। যখন আমার রেজাল্ট আসে, আমার আম্মু রেজাল্ট শুনে তো প্রথমে কেঁদে দেয়। সমস্যা যে মেমোরাইজ করতে একটু সমস্যা হয়, তখন আমি লিখে লিখে করতাম। ও নাইস, লিখে গুড লিখে টেকনিক, গ্রেট টেকনিক, সিরিয়াসলি। আমি একটু প্যাটার্ন করে লিখ, যে মানে ইটস আনএক্সপেক্টেড ফর মি যে আমার যে ড্রয়িং লেভেল আমি নিজে জানতাম যে আমার যেখান থেকে মানে আমি শুরু করি আপনার থ্রু, মানে আজকে যে পজিশন আমার এটা আপনার দ্বারাই মানে সম্ভব হয়েছে, নাহলে আমি কখনোই কল্পনাই করতে পারতাম না যেখানে আমি আসতে পারি আচ্ছা আচ্ছা বা আসতে পারতাম। এটাই আমাকে সবথেকে বেশি মোটিভেট করতো যে আচ্ছা আচ্ছা। আমার স্কোর কেন আসছে। যে মাঝে মধ্যে আমাদের সো কল সোসাইটি কিছু তো বলবেই পেছনে, পাশের পাশে। লাইন দিয়ে যে ড্রয়িং করা যায় বা আমি পারবো এটা আমি কখনোই ভাবতাম না, মানে ভাবিনি। যদি আমি মানে কোর্সটা না এনরোল করতাম তো আমার চান্স হতোই না প্রথমত, কারণ আমার ড্রয়িং এ প্রথমেই বাদ, কারণ আমি শেডিং করতাম, এটা বড় ভুল করে। তখন তো মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়া যে 1 ঘন্টার মধ্যে উইথিন 1 আওয়ার আমি কেমনে ড্রয়িং করব। এক্স্যাক্টলি। আমার শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রোহন বিজ আছে আপনাদের সাথে। তো ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান, বাবা মা, আজকে আমরা নতুন একটা সাকসেস স্টোরিতে চলে এসেছি। আজকে আমাদের সাথে আছে বিশাল। সো আলটিমেটলি আমরা আজকে ওভারঅল বিশালের যে অ্যাডমিশনের জার্নি ছিল, চারুকলায় চান্স পাওয়া, ওভারঅল সবকিছু সম্পর্কে জানার চেষ্টা করব। একই সাথে আপনারা আমাদের যারা রেগুলার কন্টেন্ট ফলো করেন, একই সাথে হচ্ছে যারা একটা ইন্সপাইরেশনাল মূলক ভিডিওস বা ওভারঅল বিষয়গুলোকে ফোকাস করে খুঁজেন যে হ্যাঁ আসলে এটা এটা ওটা ওটা, তো সবকিছু মিলে চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। তো বিশাল, সবার আগে আমি আপনার কাছে যাবো, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ওভারঅল চারুকলার স্পেসে লাইক যখন একটা স্টুডেন্ট আসে পরীক্ষা দেয়, তখন সবার আসলে চিন্তা থাকে, একটা কনফিউশন থাকে যে আপনি চান্স পেয়ে গেলেন, আপনি পড়তে চান, বা আপনি কিন্তু ফ্যামিলি আবার মেনে নিতে চায় না। তো এক্ষেত্রে কিভাবে আসলে একজন স্টুডেন্ট ওই মুহূর্তটাকে ডিল করে, যে ফ্যামিলিকে রাজি করানো বা ওভারঅল আপনার ক্ষেত্রে গল্পটা কেমন ছিল? ভাই আমার ক্ষেত্রে গল্পটা একটু ডিফারেন্ট, কারণ যখন আমি বাসায় জানাই যে আমি এরকম চারুকলা এক্সাম দিতে চাচ্ছি, তো বাসা থেকে সেরকম আমাকে কোনো মানে করেনি, বলছে দেখো তোমার যেটাতে সুবিধা হয় বা তোমার যেটাতে ফ্যাশন কাজ করে। কারণ ছোট থেকে জানতো যে আমি মোটামুটি একটু আঁকাবুকি করতাম আর কি, তো ওই জন্য আর সেরকম কিছু বলেনি। কিন্তু এটা একটা অনেক বড় রিস্ক ছিল আমার জন্য, কারণ আমি তো এতদিন এএলইটি প্রিপারেশন নিচ্ছিলাম, মধ্যখানে এসে হুট করে একটা নতুন নেয়া, আর শুধু নেয়া না ওটাতে একটা এফোর্ট দেয়া, আপনার থ্রু আমি অনেক ভালোভাবে নিতে পেরেছি আর কি। আমরা সবকিছুতে স্টেপ বাই স্টেপ আসবো। সো আপনার বাসার প্রতিক্রিয়াদের সবার আগে আমি জানতে চাই, অ্যাজ এ মুসলিম ফ্যামিলি হিসেবে আপনি চারুকলার পরীক্ষা দিচ্ছেন, হাউ দে রিঅ্যাক্ট, দেন আমরা আমাদের ডিপ ডাইভিং ডিসকাশন শুরু করবো। জি, প্রথমে তো অনেকে অনেক কিছু বলেছে যে ছেলেকে চারুকলায় পড়াচ্ছেন, অনেকে তো শাহবাগী হয়, অনেক কিছু। আমাকেও বললো যে দেখো সবাই তো আমাকে এভাবে বলছে, তো এটা কিভাবে নিব। আমি বললাম বিষয়টা হচ্ছে নিজের ওপর, আমি কিভাবে জিনিসটা নিচ্ছি বা দেখছি। এখন আমি যদি আমার জায়গায় ঠিক থাকি তাহলে তো আমাকে তো কেউ চেঞ্জ করতে পারবে না। না, এটা তো সর্বোচ্চ আমাকে ইনফ্লুয়েন্স করতে পারে, তাই বলে তো আমাকে চেঞ্জ করতে পারে। তার বিষয়টা বুঝে দেন আমাকে করে। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু বিশালের পরিচয়টা জেনে নেই। উনি হচ্ছে আমাদের সাথে কোথায় থেকে জয়েন করলেন, একই সাথে হচ্ছে আপনি এখন কি করছেন, আপনি কোথা থেকে পড়াশোনা শেষ করলেন, সো ওভারঅল জায়গায় আমাদের সাথে যদি শেয়ার করতেন আপনার নাম সহ। আমি আবু সাইদ বিশাল, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, আমি শাহনেমতুল্লাহ কলেজ থেকে পড়ি, আমার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স। এখন আমি এমটের জন্য প্রিপারেশন নিতে নিতে আমি চারুকলা প্রিপারেশনটা নিই, যেটা ফরচুনেটলি আমি চান্স পাই। তারপরও বাসা থেকে এখন ইউনিটের জন্য বলছে পড়ো,
আমি বলতেছি যে আপনি আমাদের সাথে কোথায় থেকে এখন কানেক্টেড আছেন? ও আচ্ছা, আমি রাজশাহী থেকে। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। জি জি জি। ইউটিউবে মানে আমি যখন চারুকলার সময় খুব একটা ডিটেলস জানতাম না, প্রথমে আমি রাবির চারুকলাতে যাই, ওইখান থেকে আমার মানে ফ্যাসিনেশন কাজ করাটা আরো বেশি শুরু করে যে আমি চারুকলায় পড়বো। দেন আমি আমার একটা বড় ভাইকে জিজ্ঞেস করি যে ভাইয়া এরকম আমি চারুকলায় পড়তে চাচ্ছি, তো আমাকে কি কি করা উচিত। আমাকে বললো যে দেখো তোমার এমসিকিউ যা আছে তোমাকে 1 ঘন্টার মধ্যে লাইভ ড্রয়িং করা লাগবে। তখন তো মানে আমার মাথায় আকাশ ভেঙে পড়া যে 1 ঘন্টার মধ্যে উইথিন 1 আওয়ার আমি কেমনে ড্রয়িং করবো। এক্স্যাক্টলি। আমার ড্রয়িং এর কিছু হালকা ছিল হাতে খড়ি, তাই বলে এতটা প্রফেশনাল না যে আমি 1 ঘন্টার মধ্যে করতে পারবো। দেন আমি তো 50% ধরে নিয়েছি আমার চারুকলায় হবে না, তারপর একটু ট্রাই করে দেখতে সমস্যা কি। দেন আমি তো অ্যাডমিশন টেস্টে আসলে দুইটা স্টেজ থাকে, একটা হচ্ছে পরীক্ষার পরের সফলতা আর একটা হচ্ছে পরীক্ষার আগের সিচুয়েশন। তো বর্তমান টাইমটা আসলে যেরকম যাচ্ছে, আমরা যেটা দেখি মানুষের মাইন্ডসেটটা যেরকম তৈরি হয়েছে যে আপনি টেকনিক্যালি আসলে কতটুকু পরিশ্রম করেছেন তার কোনো মাপকাঠি নেই। এক্স্যাক্টলি আপনার আউটকামটাই আসল, আপনার সাকসেসটাই সবাই দেখতে চায়। আপনি লাইক যে ইউনিভার্সিটি চান্স পান না কেন, সো এরকম সব স্টেজেই রয়েছে। আপনি এখন অ্যাডমিশন টেস্ট ইউনিভার্সিটি পড়ছেন, হুইচ ইউনিভার্সিটি, হ্যাঁ আপনি কোন ইউনিভার্সিটি, ইউর স্পেসিফিক পার্ট অফ হুইচ ইউনিভার্সিটি, এই একটা বিষয় মানুষ জানবে। আবার ইউনিভার্সিটি লাইফ শেষ করে যখন প্রফেশনাল লাইফে যাবেন, আপনি কত টাকা মাইনে কামাচ্ছেন, এইরকম। তো লাইফের লাইক এরকম অনেক স্টেজ আছে। বর্তমানে এই জিনিসটা অনেক বেশি, অনেক ক্রুশিয়াল একটা ক্রিটিক্যাল সিচুয়েশন রাইট নাও আমাদের বাংলাদেশে। তো আপনার যে স্ট্রাগলটা ছিল সেটাকে যদি আমরা 3টা ভাগে ভাগ করি, হ্যাঁ, ড্রয়িং রিলেটেড, এমসিকিউ রিলেটেড ব্যাপার, তো এটার টাইম কম্বিনেশন ব্যাপারটা কেমন ছিল? আপনি কতদিন আগে থেকে অ্যাডমিশনের প্রিপারেশন শুরু করেন, এটা অ্যাড করে যদি আমাদের বলতেন। এটা আমার প্রিপারেশন বলতে আমি 1 মাস আগে আপনার ওখানে কোর্সটা নিই। আপনি কত নম্বর ব্যাচে ছিলেন? আমি ছিলাম B3 মেবি। B3, হ্যাঁ B3 তে ছিলেন, হ্যাঁ জি। তো ওটাতে এনরোল করার পর আমি দেখলাম যে কিভাবে লাইন প্র্যাকটিস করতে। আমার তো লাইন ড্রয়িং সম্পর্কে কোনো ধারণাই ছিল না। এক্স্যাক্টলি। যে লাইন ড্রয়িংটা কি বা শেডিং করা যায় না। আমি ছোটতে ড্রয়িং করতাম নিজের মতো, একটু শেডিং টেডিং দিতাম, বাট লাইন দিয়ে যে ড্রয়িং করা যায় বা আমি পারবো এটা আমি কখনোই ভাবতাম না, মানে ভাবিনি। যদি আমি মানে কোর্সটা না এনরোল করতাম তো আমার চান্স হতোই না প্রথমত, কারণ আমার ড্রয়িং এর প্রথমেই বাদ, কারণ আমি শেডিং করতাম, এটা বড় ভুল করে আসতাম। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে লাইন ড্রয়িং শিখি, তারপরে আপনি ধরিয়েছেন কিভাবে বডি মেজারমেন্ট করতে হয়, তারপর কেমনে করতে হালকা ডিটেলস অ্যাড করতে হয়। আমার তো অনেক ছিল, দেন ল্যাকিংস ছিল, মানে যেটা আমি কল্পনাই করতে পারি যে আমার এখানে হবে আর কি। আচ্ছা আচ্ছা। তো এটা আসলে আমিও অনেক সারপ্রাইজ যে আমি সবসময় বিশালকে বলতাম যে দেখো তোমার লাইনে হচ্ছে অনেক মিস্টেকস যায়। আমি প্রায়শই বলতাম গ্রুপে, স্পেসিফিক উনাকেই বলতাম, কারণ আমার কাছে মানে আমি যে কয়বারই উনার খাতা টাতা দেখছি বা কথাবার্তা বলছি ড্রয়িং রিলেটেড ব্যাপারে, আমি খালি উনাকেই বলছি যে দেখেন স্পেসিফিক করে যে দেখেন আপনার এরকম লাইনে সমস্যা হচ্ছে, আপনি স্টিল নাও সেম মিস্টেকসই বারবার করতেছেন। দেন আপনি যে বিষয়টাকে রিকভার করে, এটাই আমার কাছে খুব ভালো পাওয়ার ইয়ে আর কি। আমরা অনেক আলাপ আলোচনা করলাম, সবাই কমেন্টস বক্সে জানান পডকাস্টটি কেমন লাগছে। অবশ্যই আমরা জানবো যে বিশাল আপনার স্পেসিফিক পজিশনটা কত ছিল ঢাকা ইউনিভার্সিটি চারুকলায়, বা এমসিকিউ প্লাস ড্রয়িং এ আপনার ওভারঅল স্কোর কত আসছিল, দুইটা মিলে যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমার এমসিকিউ আছে 14.75 এবং ড্রয়িং এ আছে 47.75। আর এসএসসি এইচএসসি স্কোর প্লাস দুইটা নাকি? জি। আর আমার পজিশন আছে 73 পজিশন আসে। তো এডমিশন পিরিয়ডে আমরা দেখেছি যে মোস্ট অফ দ্য কেসেস যে একটা স্টুডেন্টের একটা টাইমলাইন থাকে পড়াশোনা ওভারঅল ব্যাপার। আপনার ব্যাপারটা কেমন ছিল? আপনাদের আপনি রাজশাহী থেকে পড়াশোনা করেছেন? জি জি ভাইয়া, রাজশাহী থেকে। আচ্ছা আচ্ছা। রাজশাহীতে পড়াশোনার হাইপ কেমন থাকে সাধারণত ওভারঅল জায়গায়? রাজশাহীতে পড়াশোনা তো প্রচুর হাইপ, মানে উপচে পড়া ভিড় যা বলা যায়। এইদিকে স্টুডেন্ট ছোটাছুটি করছে, ওইদিকে ছোটাছুটি করছে জাস্ট পড়ার জন্য। তো ওখান থেকে যখন আমি সবাইকে জানাই যে আমি চারুকলার জন্য এরকম কোর্স নিয়েছি আপনার থেকে, প্রথমে তো সবাই মানে একটু অন্যভাবে দেখে, হাসে যে এখান থেকে কি হবে কি হবে না। তখন আপনার একটা ভিডিও দেখি চারুকলা থেকে পড়ে কি কি হওয়া যায়, করা যায়, আমি সবাইকে জানাই। তখন কেউ পজিটিভলি নেয়, কেউ নেগেটিভলি নেয়। তারপর আমি কারো কথা কান দিয়ে নেয়, আমি আমার মতো করে প্র্যাকটিস করি।
মেইনলি আমি ড্রয়িংটা বেশি প্র্যাকটিস করতাম, কারণ যে লাইন ড্রয়িং এ আমার যেগুলো ল্যাকিংস ছিল আমি ওগুলো দূর করার চেষ্টা করেছি। আর এমসিকিউ আপনার ওখান থেকে নিয়েছিলাম 1000 এমসিকিউ, জি, যেটা অনেক হেল্প করে। তো আপনি মোটামুটি এখন মনস্থির করেছেন যে আপনি চারুকলায় পড়তে চান নাকি? জি জি জি। আচ্ছা, আর এই ইউনিটের এক্সামের কি হবে? এই ইউনিটের জন্য বাসা থেকে বলছে পড়তে, আমিও চেষ্টা করছি, কিন্তু তারপরে যখন মানুষের কোনো সাবজেক্টের প্রতি ফ্যাসিনেশন থাকে বা যেটা মনের একটা থাকে যে আমি এই জায়গায় যাইতে চাই, যখন ওই জায়গায় পৌঁছে যাই তখন আর অন্য সাবজেক্ট মনে হয় না। তারপরও আমি আপনাকে রেকমেন্ড করব যে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আপনি অন্যান্য সাবজেক্টে পড়তে চান বা আরো বেটার স্পেসে যেতে পারবেন, দেন ইউ উইল গো ফর ইট। পরে আপনি আমাকে বলতে পারবেন না যে ভাই বলেছিল বলে আমি এই করেছি সেই। না 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 না, ঠিক আছে, আমি কখনো এরকম কিন্তু চাই না, কারণ আপনার হাতে সুযোগ আছে আর আপনি সায়েন্স থেকে আসছেন, সো আপনি যেহেতু প্রিপারেশন নিচ্ছিলেন এই জন্য আমি আপনাকে এই কথাটা বললাম আর কি ওভারঅল স্পেসে। কারণ না ভাই, এটা নিয়ে সমস্যা নাই, আমি বাসায় বলেছি, বাসার সবাইও মানে আমার সাথে একমত জানিয়েছে আর কি, অ্যাপ্রিশিয়েট করতেছে। জি জি জি, আপনি পড়তে পারেন বা এরকম। কিন্তু ওই যে মাঝে মধ্যে আমাদের সো কল সোসাইটি কিছু তো বলবেই পেছনে, পাশের হ্যাঁ হ্যাঁ, মাঝে মধ্যে আপু আমাকে ইনফ্লুয়েন্স করে দিচ্ছে যে না এগুলো পড়েন না বা এই করেন না, তারপর আমি যখন বুঝিয়ে বলি তখন তারা বুঝে। আপনি কি রাজশাহীতেই থাকেন? না, আমি চাপাই থাকি। আচ্ছা, চাপাই অ্যাডমিশনের জন্য এখানে আসা, রাজশাহীতে প্র্যাকটিস করতেছি। আমিও রাজশাহীতে ট্যুর দিলাম, রাজশাহীতে আমি কিছুদিন আগে গেলাম, তো বেশ হ্যাঁ দেখলাম সোমপুর বিহার আর হচ্ছে ইয়ের এক্সপেরিয়েন্সটা খুব ভালো ছিল। সোমপুর বিহার আর হচ্ছে আরেকটা জায়গা বরেন্দ্র জাদুঘর, দেখলে হ্যাঁ খুব ভালো লাগছে, অনেক সময় ধরে এক্সপেরিয়েন্স করলাম। তো আমাদের সাথে শেয়ার করেন রাইট নাও এট প্রেজেন্ট, যখন আপনি ড্রয়িংটা শুরু করলেন, হ্যাঁ একটা স্টুডেন্টের আসলে খুব মানে কমন কোয়েশ্চেন থাকে আমাদের কাছে যে যখন সে ড্রয়িং করতেছে তখন সে অনেক মানে একটা কেমন যেন একটা ফিল করতেছে যে হচ্ছে না, ট্রাই করতেছে, আরে কি বারবার একটা জিনিস বারবার করা লাগে, এরকম একটা সিচুয়েশন। সো আমার যে কোয়েশ্চেনটা হচ্ছে আপনার জন্য, যে যখন আপনি দেখতেছেন যে আপনার ড্রয়িংটা প্রপারলি হচ্ছে না, বাট আমি হয়তো আপনাকে অনেক বেশি কম স্কোর দিচ্ছি আমাদের কমিউনিটি প্র্যাকটিসে বা ওভারঅল এক্সপেরিয়েন্সে, যাই বলি না কেন, তো ওই সবকিছু আপনি কিভাবে ম্যানেজ করতেন, বা আপনি যখন মোটিভেশন পাইতেন কিভাবে, যখন হচ্ছে আপনি দেখতেছেন যে ইস এই ড্রয়িংটা হইতেছে না, ভাই একটা জিনিস বারবার বলতেছে, বিরক্তিকর একটা অবস্থা, এই লাইনটা হইতেছে না, এটা হচ্ছে না, কিভাবে কি করবো কিছুই বুঝলাম না। প্রথমত যখন আমি ড্রয়িং এ দেখতাম যে আমার ভালো স্কোর আসছে না, এটাই আমাকে সবচেয়ে বেশি মোটিভেট করতো যে আমার স্কোর কেন আসছে না, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইউর স্কোর। ইয়েস, দেন তখন আমি ওই জিনিসটা আবার করতাম, বা দেখা গেল আমি একবার পোস্ট করে দিয়েছি, আমি সেটাকে আবার ডিলিট করে আমি আবার ড্রয়িং করে আমি আবার পোস্ট করতাম। হ্যাঁ, আপনি অনেক রিপোস্ট করতেন আর আপনি বারবার বলতেন যে ভাই আপনি হচ্ছে কেন আমারটা অ্যাপ্রুভ করেন না, এরকম কথা। কিন্তু ঘটনা হয়তো এরকম যে ওইটা হয়তো মিস হয়ে গেছে বা মানে আমি স্যাটিসফাইড হতাম না ইয়েস যেটা ড্রয়িং করতাম। আচ্ছা, দেন তখন আমার এটাই ছিল যে আমি ভাইয়ার মুখ থেকে আমার তারিফ শুনতে চাই, আমার শুধু এটাই ছিল, কারণ যে আমার ড্রয়িং এ বলবে। আমাদের ব্যাচের মধ্যে কিছু ছিল লাইক হাবিব, তারপরে আরেকজন একটা মেয়ে ছিল, ওদের ড্রয়িং গুলো ভালো হতো আমার থেকে, বলতে তখন আমার হয়তো যে আমার নাম কখন বলবে ভাইয়া যে তোমার ড্রয়িংটা ভালো হয়েছে। আচ্ছা, এটার জন্য আমি বারবার করতাম প্র্যাকটিস। বাট ওই যে আপনি মার্ক কম দিয়েছেন, আমি এটা কখনো আমার মানে খারাপ লাগেনি, বা হচ্ছে যে না, আমার এটাই মোটিভেট করতো আমাকে যে আমার মার্ক কম পেয়েছি বলে তো আমি আরো নিজেকে পুশ করতে পারবো যে আমি একটু ভালোভাবে প্র্যাকটিস করব। এটাই আর কি মেইন মোদ্দা ব্যাপার ছিল। তা আমি যেটা বলতে চাইতেছি যে সবই ঠিক আছে, সবকিছু ইটস ওকে 100% রাইট, কিন্তু অনেক স্টুডেন্ট থাকে যারা প্রায়শই নিজের মোটিভেশন হারায় ফেলে, যে একটা ড্রয়িং করতেছে কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে না, ঘটনাটা কি আসলে হচ্ছে না, সবার হচ্ছে আমার হচ্ছে না কেন, এর পিছনে আসলে রংটা কি? আপনি দেখেন যে আপনাদের ব্যাচ থেকে হাবিব চান্স পাইছে, আপনি চান্স পাইছেন, আর কে ছিল? আরেকটা মেয়ে বেবি ছিল নাকি? একটা মেয়ে ছিল। মোট 3 জন আপনাদের আসছে না? হ্যাঁ 3 জন। আপনাদের দোলন মনে হয় আপনাদের সাথেই ছিল কি? নট শিওর, জানি না। ঠিক আছে, 2 জন মোটামুটি, ভেরি নাইস, খুব ভালো একটা ব্যাপার। তো তখন ওই মুহূর্তে তারা আসলে বলে ভাই হচ্ছে না, হয় না, কিভাবে কি করবো, আমার দিয়ে আর হবে না, এরকম সেরকম। তো আমি আপনাকে যতবারই বেশি প্যারা দিছি, কি করেন মিয়া, লাইন খালি হলো ডার্ক হয়ে যায়, লাইন আরো হালকা করেন,
ওভারঅল সবকিছু আপনি ওটাকে পজিটিভ নিছেন, এটা খুব ভালো ব্যাপার। জি 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 ভাই। তো ওই জায়গার দিক থেকে আমি সবার উদ্দেশ্যেই বলবো যে ডিয়ার স্টুডেন্টস, যারা ভবিষ্যতে আপনারা 26-27 সেশনে এক্সাম দিতে আসবেন, তারা অবশ্যই ট্রাই করবেন যে আপনাদের যে একটা ড্রয়িং এর যে একটা ধরন আছে বা গঠনটা আছে, সেটা অল্পতে লাইক আপনি হতাশ হয়ে যাবেন না, আপনি হচ্ছে নিজের মোটিভেশনটাকে ধরে রাখার চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু আপনার যে ড্রয়িং বা ফিগারেটিভ স্টাডি গুলো আছে সেগুলো কিন্তু প্রপারলি হবে না। হ্যাঁ, তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। অলরেডি আপনারা কিন্তু একদম বিশালের থ্রুতে একদম মানে 100% আর কি রিয়েল লাইফ অভিজ্ঞতা, একই সাথে হচ্ছে আপনারা কিন্তু একদম প্রুফ দেখতে পাচ্ছেন যে উনি ওনার এক্সপেরিয়েন্সের জায়গা দিক থেকে যেটা বললো। তো আপনি আমাদের সাথে অলরেডি শেয়ার করেছেন, তারপর আমি একটু অ্যাড করতে চাই এখানে যে দেখেন বিশাল যখন আমাদের সাথে প্র্যাকটিস করতো, উনি অ্যারাউন্ড 1.5 মান্থ প্র্যাকটিস করেছেন আর কি। তো ওই টাইমলাইনে উনি প্র্যাকটিস করে 72 থেকে 73 প্লেস করেন ওভারঅল স্পেসে, লাইক ওনার বেশ ভালো একটা পজিশন ছিল। তো যেদিন রেজাল্ট দেয় সেদিন আপনার প্রতিক্রিয়া কেমন ছিল আমাদের সাথে শেয়ার করেন। প্রথমত আমি তো শুয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি হঠাৎ একজন গ্রুপে পোস্ট করে আজকে নাকি রেজাল্ট। আচ্ছা আচ্ছা। আমি তো জানতাম না, তারপর আমি বাসায় জানাই যে আজকে রেজাল্ট দিবে। বাসায় সবাই তো দোয়া করা শুরু করে যে যেন হয়। আমিও অনেক দোয়া করি। এর মধ্যে হঠাৎ আমি আবার হচ্ছে যে ডিউ যেটা হচ্ছে যে ইয়া আছে ওদের ওয়েবসাইট অফিসিয়াল ওয়েবসাইট, ওটাতে তো আবার জ্যাম শুরু হয়, সার্ভার ডাউন। তারপর আমি চেক করতে পারছি না, আর জানতেও পারছি না যে আদৌ কি আজকে রেজাল্ট দিবে, কারণ হুট করে আমি জানতে পারি। স্বাভাবিক। আই এম নট শিওর। দেন সবাই বলে আরে না তুই পাবি, আমি বলছি না আমি পাবো না মনে হয়, কারণ এতগুলো স্টুডেন্ট, তার মধ্যে 6000+ পরীক্ষা দেয়। এক্স্যাক্টলি। জি, একটু কনফিডেন্স ছিল না, কম ছিল। দেন আমি তখন ভাইয়াকে বলি যে ভাই আপনি, আমার বড় ভাই, আমি বলি যে ভাই আপনি দেখেন রেজাল্টটা, আমি নিজে দেখবো না, কারণ আমার ছোট থেকে যতগুলো বোর্ড রেজাল্ট বা যাই বলি সবগুলো ভাই দেখে দেখে আমাকে কল দিয়ে জানায় যে তুই এটা পেয়েছিস। আমি বলছি এটাও আপনি দেখেন, দেখে আমাকে জানান। দিয়ে আমি তখন সে যে টাইমে রেজাল্ট দেয় আমি তখন বাথরুমে। আচ্ছা আচ্ছা। আর আমার ফোনে কল দেয়, আমার ফোন ধরে আমার ফ্রেন্ড, ওকে রেজাল্টটা জানাই। তখন ভাইয়ার রিয়াকশন ছিল যে আর এই টাইম কি বাথরুমে থাকার, এখানে তো দোয়া করা। দেন তখন আমি বাথরুম থেকে শুনতে পাই যে আমার ফ্রেন্ড বলছে হয়ে গেছে পজিশন 73। দেবো আমার আরেক ফ্রেন্ডকে জানাই, আমাকে বলে তাড়াতাড়ি বের হ। বের হয়ে আমি যখন শুনি তো মানে আমি শোনার মাত্রই আমি বসে গেছি বের হয়ে বাথরুম থেকে, যে মানে ইটস আনএক্সপেক্টেড ফর মি, যে আমার যে ড্রয়িং লেভেল আমি নিজে জানতাম যে আমার যেখান থেকে মানে আমি শুরু করি আপনার থ্রু, মানে আজকে যে পজিশন আমার এটা আপনার দ্বারাই মানে সম্ভব হয়েছে, নাহলে আমি কখনোই কল্পনাই করতে পারতাম না যেখানে আমি আসতে পারি বা আসতে পারতাম। দেন বাসায় সবাই অনেক খুশি, সবাই সবাইকে ফোন দিয়ে জানায় যে এরকম পজিশন করেছি। এক কথায় আব্বু আম্মু সবাই খুশি। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। খুব ভালো ভালো একটা ইয়ে আর কি ব্যাপার। তো বেশ, তো অ্যাডমিশন টাইমে আপনি ড্রয়িং আর এমসিকিউ প্র্যাকটিসের জন্য কতটুকু সময় রাখতেন? লাইক আপনি তো এই ইউনিটের প্রিপারেশন নিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটিতে, ওটার পাশাপাশি চালু করাকে মনস্থির করলেন, সো আপনি কত সময় দিতেন? হাউ মাচ টাইম ইওর ডেইলি রুটিন ওয়াজ? প্রথমত আমি এমসিকিউ পরে ফোকাস করি, আমি আগে ড্রয়িং এ বেশি ফোকাস করি, কারণ যে ড্রয়িং এ একটা হিউজ মার্ক। আমি ড্রয়িং প্রায় 2 ঘন্টা মতো করতাম রেগুলার। বা আমার যেগুলোতে সমস্যা, যেমন পায়ের শেপে একটু সমস্যা হইতো হাতের আঙ্গুলে, তখন আমি রেগুলার লাইফে দেখতাম যে আমার হাতটা কিভাবে মুভ করছে, বা আমার একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুল কিভাবে তার পার্সপেক্টিভ মিলিয়ে কাজ করছে। এগুলো দেখতাম, দেখে আমি দেখতাম যে আমার শেপটা এভাবে হচ্ছে, দেন আমি ওটাকে নিজে করার চেষ্টা করতাম। 1 ঘন্টা আপনার ক্লাস, 1 ঘন্টা আমার নিজের প্র্যাকটিস, ড্রয়িং এর ক্ষেত্রে 2 ঘন্টা ডেইলি 2 ঘন্টা আপনি সময় দিতেন। মোট সময় দিয়েছেন এভাবে টোটাল কতদিন? 1 মাস। 1 মাস 30 দিন উনি, মানে মোট হচ্ছে উনি 60 আওয়ার্স প্র্যাকটিস করেছে টোটাল 30 ডেজে। হ্যাঁ, তারপর নেক্সট এটা গেল ড্রয়িং এর জন্য। আর এমসিকিউ এর জন্য আমি প্রথম থেকে একটু হালকা হালকা করে করতাম,
এমন না যে আমি টানা 12 ঘন্টা বা 16 ঘন্টা বা 8 ঘন্টা পড়েছি, তা না। আমি শুরু থেকে অল্প অল্প করে পড়তাম, শেষে আপনার ওই এমসিকিউ যে ইয়াটা লঞ্চ করেছিলেন ওটা নিয়েছি, ওটা করেছি, ওখান থেকেই অল্প অল্প করে হয়ে গেছে আমার রেগুলার। মোট কত এমসিকিউ এখান থেকে কমন আসে আপনার, আপনি যে 1000 এমসিকিউটা নেন? এখান থেকে প্রায় কোনো আইডিয়া আছে, বা would you like to explain something about our 1000 MCQ package? এটা অনেক ভালো, অনেক মানে যেগুলো আমি কখনোই মানে যদি না নিতাম এগুলো আমার পড়াই হতো না। ও আচ্ছা আচ্ছা। কারণ কারণ আমি যদি পড়তাম, আমি একটা টপিক ওয়াইজ পড়া শুরু করতাম, তখন অনেক ক্ষেত্রে কি হতো, আমি অনেক ইনফরমেশন মিস করে দিতাম, একটা পড়তে যে আরেকটা ইয়া হতো। কিন্তু এখানে গুছিয়ে ছিল সবকিছু সম্পর্কে, যেটা মানে আমার অনেক কম সময়ের মধ্যে আমি একটা প্রপার ইয়া নিতে পেরেছি, এমসিকিউ প্রিপারেশন। ওকে, দেন আমি এমসিকিউ করি। আমার একটা সমস্যা যে মেমোরাইজ করতে একটু সমস্যা হয়, তখন আমি লিখে লিখে করতাম। ও নাইস, লিখে লিখে টেকনিক, গ্রেট টেকনিক, সিরিয়াসলি। আমি একটু প্যাটার্ন করে লিখতাম, যে সাপোজ জন্মসাল যেমন 1400 সাল থেকে শুরু করে 14, 15, 16, 17 এভাবে মানে সিরিয়াল ওয়াইজ কারা কারা জন্মগ্রহণ করছে, কোন কোন শিল্পী বা তাদের চিত্রকর্মগুলা হচ্ছে আমি একটু মানে প্যাটার্ন করে স্টাডি করা আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে আমি নিজের একটা প্যাড বানিয়েছিলাম, ওটাতে লিখতাম আর ওটা আমি মুখস্থ করতাম, আর আমার যে ফ্রেন্ড ছিল ওদেরকে বলতাম যে তারপর আমাকে ধর আমি পারছি কিনা। হ্যাঁ, এইভাবে তখন আমি এমসিকিউটা প্র্যাকটিস করতাম। ভেরি নাইস, খুবই সুন্দর একটা টেকনিক আমরা জানলাম। ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী, যে যেখান থেকে দেখছেন কমেন্টস বক্সে জানিয়ে দিন এই সিক্রেট টেকনিক কেমন ছিল। বিশাল যেভাবে চর্চা করেছে, মোট 3টা স্টেপ আছে এখানে। আপনি যেটা পড়তেছেন বা বুঝতেছেন না সেটা আপনি লিখে লিখে মুখস্থ করার ট্রাই করবেন, দেন আপনার কোনো ফ্রেন্ড বা কাউকে বলবেন যে সেটা আপনাকে আস্ক করতে। যদি আপনি সেটা অ্যাকুরেসি মেইনটেনেন্স করে বলতে পারেন, তাহলে মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি বিষয়টাকে অনেক ভালোভাবে শিখে গেছেন বা পারতেছেন। তো আমাদেরও স্যার একটা কথা বলতো যে একটা জিনিস বারবার পড়ার থেকে একবার পড়ে মুখস্থ করে লেখা কয়েকশো গুণ বেশি হচ্ছে বেটার, ভালোভাবে আর কি জানা। এটা আপনারা শুনবেন। সো এটা খুব ভালো লাগে যে একটা অ্যাডমিশন পরীক্ষার্থী যখন এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতেছে। তো এমসিকিউ তে কত সময় ব্যয় করতেন টোটাল? 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা দিনে। এবারে 1.5 ঘন্টা হচ্ছে আপনার এমসিকিউ আর 2 ঘন্টা হচ্ছে আপনার ড্রয়িং। মোট 3.5 ঘন্টার আপনার টোটাল 1 মাসের প্রিপারেশনে আপনি 73 পজিশন করেন। আর বলতে চাচ্ছেন যে আপনার কোনো প্রাতিষ্ঠানিক আগের থেকে কোনো ইয়ে ছিল না, জ্ঞান ছিল না ড্রয়িং এ, জাস্ট বেসিক টুকটাক আঁকিবুকি করতেন প্র্যাকটিক্যাল খাতে এখানে সেখানে, এন্ড সেম ওয়ে হচ্ছে আপনি এখান থেকে কমপ্লিট ধারণাটা পান, তাই তো? জি জি জি, ভেরি ইন্টারেস্টিং। তো ওভারঅল জায়গার দিক থেকে আপনারা যদি সেটা খেয়াল করেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত বসেই চারুকলার প্রস্তুতি নেওয়া সম্ভব, শুধুমাত্র বাংলাদেশের নাগরিক হইতে হবে। জি, তাই না? হ্যাঁ, আমি বলি কুড়িগ্রাম থেকে জয়েন করে হচ্ছে আমাদের সাথে হাবিব, আর চাঁপাইনবাবগঞ্জ থেকে আমাদের সাথে জয়েন করে বিশাল। তো ওভারঅল স্পেসে দেখেন ওনারা সেম গ্রুপ থেকে দুজন টিকছে, আর একটা মেয়ে টিকছে, উনি বলতেছে। তো এটা ছিল হচ্ছে একটা ওভারঅল ব্যাপার স্যাপার। তারপরে হচ্ছে আমি আপনাদের বলতে চাই যে দেখেন আপনারা যে যেখান থেকে শেখেন না কেন একটা ফিক্সড গাইডলাইন ফলো করেন। আচ্ছা বিশাল, আপনি আমাদের এইটা বলেন যে আপনি কি আমাদের ছাড়া অন্য কারোর কাছে প্র্যাকটিস করেছেন? প্র্যাকটিস করিনি, বাট একটা যে প্রথমত আমার মধ্যখানে এসে আমি যখন চারুকলার জন্য প্রিপারেশন শুরু করি, বাসা থেকে পারমিট দেয় যে না তুমি করো, তখন আমি বাসায় জানাইনি বিষয়টা, বাট আমি টোটালি তখন ইউনিট বন্ধ স্টপ করে দিয়েছি। কারণ আমি চাই যে আমাকে এখানেই পাইতে হবে। আমি যেহেতু এসছি, মাঝপথে এসে একটা কোনো কিছু ধরা এটা একটা রিস্ক ছাড়া কিছুই না। কারণ এইদিকে সময় যখন দিব, আমি একটা জিনিস করছি, প্র্যাকটিস করছি, পড়ছি, আর আমি তো অ্যাজ এ হিউম্যান আমরা নতুন কিছু শিখবো আবার পুরোনো ভুলবো। এক্স্যাক্টলি। আর সায়েন্সে তো এমন না যে একটু সিলেবাস অনেক বড়। দেখ আমি তখন ভাবলাম যে এখন 2 নৌকায় পা দিয়ে চললে না আমি এই নৌকা ভালোভাবে ধরতে পারবো না আমি এটা পারবো। তো আমি একটা নৌকা ধরে মানে আমার ইয়াটা ভালোভাবে ইয়া করার চেষ্টা করছি, যদি হয় এটাতেই হবে, আর না হলে তখন পরে দেখা যাবে। আপনি ওটা পরে হচ্ছে পরের জন্য আচ্ছা বুঝতে পারছি। আমি ভেবেছিলাম আপনি চারুকলায় পরীক্ষা দিবেন, এটা রিস্কটা নিলেন আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে। জি, সেখানে হচ্ছে আপনার 2টা এসএসসি দুটোটাই প্লাস, তাই না? জি, দারুণ রেজাল্ট। তারপর আপনি রিস্কটা নিচ্ছেন যে আপনি ইউনিটের প্রস্তুতি কেমন হচ্ছিল তখন? ইউনিটের প্রস্তুতি ছিল এভারেজ।
এভারেজ ছিল। আপনি কারণ আমার সায়েন্সে বাসা থেকে বলেছে, এমন না যে আমি একদম চাপিয়ে দিয়েছি তাও না, কিন্তু ওই যে একটা ফ্যাসিনেশন কাজ করে না, আমার সায়েন্সের প্রতি ছিল না। আমার ছিল যে একটু কালচারাল, লাইক ড্রয়িং, ডান্স, এগুলোর প্রতি একটু বেশি আমার ইন্টারেস্ট। জি জি জি, দ্যাটস ওয়াই তখন আমি যখন বাসা থেকে বললো যে না তুমি চারুকলার জন্য পড়ো, তখন আমি সবকিছু বাদ দিয়ে চারুকলায় ধরি আগে। ও নাইস, এবার আপনার বাসা থেকে ফুল সাপোর্ট ছিল যে আপনি চারুকলা এক্সাম দেন? জি জি জি, ভেরি নাইস। তো তখন হচ্ছে আপনি কি করেন, তখন এই ইউনিটের প্রস্তুতি বাদ দিয়ে হচ্ছে ওভারঅল চারুকলা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন? হ্যাঁ, আর আমি ভাবি যে যদি চারুকলা না হইতো, কারণ চারুকলার পর আমার হাতে 1 মাস সময় ছিল ইউনিটের, তো আমি যতটুকু পড়েছি ততদিনে আমার কোচিং এ আমার ফুল সিলেবাস শেষ, এন্ড রিভিশন শুরু হতো। তখন আমি বলছি আমার যেহেতু অলরেডি হয়ে গেছে একবার শেষ, তাহলে আমি শেষ 1 মাসের মধ্যে তো আমি আবার ওটা আবার কভার আপ করে নিতে পারবো। অবভিয়াসলি হ্যাঁ, ওই দিক থেকে একটু কনফিডেন্ট ছিল, তাছাড়া আমি আরো স্টপ করে দিতে পারি ইউনিটের পড়া। ওভারঅল জায়গায় অনেকের আসলে কোয়েশ্চেন থাকে যে অ্যাডমিশন টেস্টে টোটাল এক্সপেন্সেস আসলে কত যায়। তা আপনার এই ক্ষেত্রে টোটাল অ্যাডমিশন টেস্টে এই পর্যন্ত কত টাকা আপনি খরচ করেছেন? ফর্ম ফিল আপ, পরীক্ষা দেওয়া, কোর্স কেনা, অনলাইন অফলাইন, কোচিং সেন্টার, সবকিছু সব মিলে কত টাকা স্পেন্ড করেছেন? যদি আমি চারুকলাটাকে বাদ দিয়ে ধরি আপাতত প্রথমত, তাহলে আমার প্রায় 50+ হয়ে গেছে অলরেডি। 50,000 আপনি খরচ করে ফেলেছেন অলরেডি? This is the highest number right now that I ever recorded online podcast. যেতে পারছি? কারণ এর আগে আমি 4 জন স্টুডেন্টের পডকাস্ট রেকর্ড করেছি, বাট আপনার নাম্বারটা সবথেকে বড়। আচ্ছা, কারণ বাসা থেকে এসে অন্য আরেক জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকা, খাওয়া, রাইট? আচ্ছা, ও তারপর আমার বেশি হয়েছে, আমার কোচিং এর ফি, যাওয়া আসা সব মিলিয়ে 50+। আর আপনার এখানে তো অনলাইনে অনেক ইজিলি হয়ে গেছে। তারপর আরেকটা কথা যদি না অ্যাড করি তো এটা অনেক হবে যে এতগুলা খরচের পর যখন প্রথমে বলি যে আমি চারুকলার জন্য একটা কোর্স নিতে চাচ্ছি, তখন বাসায় বলে যে দেখো অলরেডি তো এই ইউনিটের জন্য এতগুলা হয়ে গেছে, তো এখন মধ্যখানে একে তো তুমি চারুকলাতে দিচ্ছ ঠিক আছে, বাট এটা হচ্ছে তোমাকে ইউনিট থেকে একটু মানে সরিয়ে দিবে আর কি, পড়া থেকে তোমার একটা ডিস্ট্রাকশন, তার উপর দিয়ে আবার এখানে আবার খরচ করা লাগবে। এক্স্যাক্টলি। আর আফটার আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, এটা তো একটা বড় রিস্ক অবভিয়াসলি, আর সবাই এটা অ্যাপ্রিশিয়েটও করবে না যে চারুকলায় পড়ো, ক্যারিয়ার লাগাচ্ছ। হ্যাঁ, তারপর আবার কোর্স নিতে অনলাইনে ফ্রিতে অনেকে অনেক কিছু করে, ওরকমও না। দেন তখন বাসায় না জানিয়েই আমি আগে আপনার সাথে কথা বলি যে ভাই রাইট নাও। আপনি তখন একটা কথা বলেছিলেন যে আপনি যেই সারাউন্ডিং এ ছিলেন সেখানে আপনি বলতেছেন যে আপনি চারুকলা এক্সাম দিবেন, ফর্ম ফিল আপ করবেন অন এভারেজ স্পেসে। ওই সারাউন্ডিং এ তখন এই বিষয়টা নিয়ে যখন বেশ একটা খারাপ হইলো, আপনার চান্স পাওয়ার পর তাদের রিঅ্যাকশন কেমন ছিল? চান্স পাওয়ার আগে রিঅ্যাকশন একটু বলি। হ্যাঁ, যখন আমি ড্রয়িং করতাম, মানে আপনার থেকে যখন শিখলাম, প্রথম দিকে না, শেষ কিছুদিন আগে, তখন আমার ড্রয়িং দেখে সবাই বলতো যে যতটুকু ইমপ্রুভমেন্ট দেখলাম তোমার ড্রয়িং এ, সবাই বলতো তোমার চান্স হয়ে যাবে। আমি এটাকে ভাবতাম যে ওরা আমার সাথে মজা করছে, আমি বলছি আরে মজা করিও না, আমার হবে না, আমি এটাই ভাবতাম। তারপর ওরা বলতো না হবে হবে, সবাই বলতো। আমি মানে আমার মধ্যে কনফিডেন্স আসতো না যে যদি এতগুলো স্টুডেন্ট দিচ্ছে আমি পাবো, এমন তো কোনো ইয়া না এতগুলো স্টুডেন্টের মধ্যে। আর দেন তখন সবাই বলতো, আমার যখন রেজাল্টের আগ মুহূর্ত বলে আরে প্যারা নিস না, তোর হবে। যখন আমার রেজাল্ট আসে, আমার আম্মু রেজাল্ট শুনে তো প্রথমে কেঁদে দেয় যে এরকম চান্স পেয়েছে, আব্বুকে কল দেয়, আম্মু নিজেই, মানে আমি কাউকে বলার আগে তারাই সবাইকে জানাজানি করে দিয়েছে, যত আত্মীয় স্বজন আছে এরকম চান্স পেয়েছে, মানে সবাই এতটাই হ্যাপি। আচ্ছা, দেন আব্বু তার কলিগদের বলে যে এরকম ছেলে চান্স পেয়েছে, সবাই অনেক খুশি।
বলে যে সবাই বলছে তুই কি নিতে চাস বল, আমি বলছি আমার কিছু লাগবে না, আমি চান্স পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। স্বাভাবিক ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার। দেন হচ্ছে, আচ্ছা আচ্ছা, তা আপনি আমাদের সাথে একটু কম্পারেটিভলি ডিসকাশন করেন যে যখন একটা স্টুডেন্ট কোচিং সেন্টারে পড়তেছে, যখন একটা স্টুডেন্ট অনলাইনে পড়তেছে, তার ভেতর মূলত পার্থক্য কেমন হয়, কিছু পয়েন্ট অফ ভিউতে যদি আমাদের বুঝাইতেন। অনলাইনে কোনো কোর্স করা এটা আমার ফার্স্ট, এর আগে কখনোই করিনি, এক্সপেরিয়েন্স ছিল না, অভিজ্ঞতা ছিল না। হ্যাঁ, ছিল না। অনলাইনের ক্ষেত্রে কি হয়, অফলাইনে আমি যেটুকটা পড়লাম আমি জেনারেলি করা যায়, যে একটু হাতে কলমে করা যায়, বাট অনলাইনের ক্ষেত্রে আরেকটা সুবিধা কি যে আমার টাইম ম্যানেজমেন্ট করাটা অনেক ইজি হয়। আমি আপনার এখান থেকে শিখছি, আমার কোনো স্পেসিফিক টাইম নেই যে আমাকে এই টাইমে করা লাগবে, এক একদিন এক এক টাইম হচ্ছে, এটা একটা ভালো যে আমার ধরা বাঁধার টাইম নাই যে এই টাইমটার মধ্যে আমাকে করা লাগবে। আমি এটার পাশাপাশি অন্য আরেকটা ইউনিটেরও প্রিপারেশন নিতে পারবো যদি চাই। এটা অনেক হেল্প হয়েছে অনলাইনে কোর্স করার ক্ষেত্রে। আমাকে এক্সট্রা টাইম বেঁচেছে যে আমাকে এক্সট্রা করে যাইতে হয়নি, আবার আসতে হয়নি, যেটাতে অনেক একটা হিউজ টাইম যায়। আচ্ছা আচ্ছা, তো এটা অনেক ভালো অনলাইনে করা। ভেরি ইন্টারেস্টিং। তো আমরা আপনার ফ্যামিলি প্রতিক্রিয়া জানলাম, আপনার ফ্রেন্ড সার্কেলের রিয়াকশন জানলাম, আপনার অনুভূতি জানলাম, চারুকলার ওভারঅল সবকিছু মিলে বেশ ইন্টারেস্টিং কিছু পয়েন্ট অফ ভিউ গুলো জানলাম। একই সাথে আপনি টোটাল যে এক্সপেন্সেস বেয়ার করেছেন সেটাও জানলাম। আমাদের বর্তমান সময়ে সব থেকে বেশি আমাদের যারা ইয়ুথ আছে বা যারা বর্তমান সময়ে জেনজি জেনারেশন আছে, আমিও তাদের ভিতরেই একজন। তো আমার যে প্রশ্নটা হইতেছে যে মোটামুটি আপনারা যারা আছেন তাদের একটা কমন সমস্যাটা হচ্ছে যে স্ক্রিন টাইম। মনে করেন যে আপনি হচ্ছে অনেক বেশি সময় নিয়ে সোশ্যাল মিডিয়া মানে দেখতেছেন বা এনি কাইন্ড অফ লাইক ইনফরমেশন কন্টেন্ট দেখতেছেন, তো ওই মুহূর্তে লাইক খুব বেশি কমপ্লিকেটেড সিচুয়েশন হয় যে আপনার এক মাস পরে পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটি অর আদার ইউনিভার্সিটি। সো ডিউরিং দ্যাট টাইম you most of the student there are so many students who just waste their time in individual activities, kind of like distraction. তো এই সিচুয়েশনে আপনার স্ক্রিন টাইম কত ছিল, আপনি কিভাবে সেটাকে মানে ম্যানেজ করেন? প্রথমে তো আমার স্ক্রিন টাইম অনেক বেশি ছিল, এটা নিয়ে আমি ভাবলাম যে আমি করছিটা কি, একটু খাইতে খাইতে যদি আমি দেখি ফোনটা, তো দেখতে দেখতে কখন আমার 1 ঘন্টা থেকে 2 ঘন্টা চলে গেছে আমি বুঝতেই পারিনি। আমি ভাবলাম যে এভাবে করতে করতে আমার দিনের মধ্যে টাইমই আমার কমে যাচ্ছে, মনে হচ্ছে দিন ছোট হয়ে গেছে আমার জন্য। হুট করে সকাল, হুট করে দুপুর, হুট করে রাত। আমি ভাবলাম যে আমার সমস্যাটা কোথায়, আমি দেরি থেকে ঘুম থেকে উঠছি না, আমার আসলে সমস্যা কোন জায়গায়। দেন আমি ভাবলাম যে না, আমার ফোনে সমস্যা হচ্ছে। আমি তখন আস্তে আস্তে ফোন দেখা কমাই, দেখলে একদম রাতে ঘুমানোর কিছুক্ষণ আগে, আর না যখন যখন আমি খাই তখন তখন। শেষ 1 মাস চারুকলার জন্য প্রিপারেশন নিই। দেন আমি ভাবি যে আমার এই 1 মাস আমার জীবনের শেষ পড়া, আমি এটাই ভেবে পড়া করি যে আমাকে আর পড়া লাগবে না। মানে জীবন বলে না যে জীবন বাঁচা মরা নিয়ে টানাটানি, তেমনি আমি এটা ভেবেছি যে আমার এই জীবনের শেষ পড়াই 1 মাস। 1 মাস এমন ভাবে পড়ি, এরপর আমার কোনো পড়া নাই, তারপর জাস্ট চিল আর চিল। তখন যত ফোন দেখা, যত মুভি দেখা সব তখন দেখবো। আচ্ছা আচ্ছা, তাই বলে ওই কয়েকদিন ফোনটা আমি একটু কমাই। তো এইভাবে হচ্ছে আপনি আপনার টাইমটাকে ম্যানেজ করেন, ব্যাপারটা কি এরকম? জি। আচ্ছা আচ্ছা, তো কখনো কি লাইক এরকম মনে হয়নি যে আপনি হচ্ছে একটা জিনিস করতেছেন, সো ওর ভেতরে লাইক এতগুলো টাইম ডিস্ট্রাকশন বা এরকম ফিল হচ্ছে, সো ওই মুহূর্তে আসলে কিভাবে কি করা যায়, অ্যাডজাস্ট করা যায়? তো বেশ ইন্টারেস্টিং, বেশ ভালো ব্যাপার আপনি ওভারঅল যা আমাদের সাথে শেয়ার করলেন। হ্যাঁ, আরেকটা আমাদের সমস্যা হলো যে আমরা কোনো কিছু করার আগে, পড়ার আগে বা নিজে নিজে সমস্যা খোঁজার আগে আমরা ইউটিউবে যাই, ইনফ্লুয়েন্সারদের কাছে যাই যে কি করা উচিত, লাস্ট 5 দিনে কি করা উচিত, বা এখন কিভাবে প্রিপারেশন নিব। এটা খুঁজতে খুঁজতে আমরা 1-1.5 ঘন্টা 2 ঘন্টা নষ্ট করে দিই। এর থেকে নিজেকে নিজে জিজ্ঞেস করলে বেশি আমরা সলিউশন পাবো যে আমাদের সমস্যা কোথায়। নিজে সমস্যা খুঁজে পাই তাহলে সলিউশন এমনি হয়ে যাবে। যাই করছে না কেন সবসময় টার্গেট রাখবেন যে একটা ফিক্সড ভালো স্পেশাল জায়গা, যেখানে হচ্ছে আপনি হয়তোবা খুব ভালোভাবে নিজের ওভারঅল যে এক্সপিরিয়েন্সটা আছে সেটাকে গুছিয়ে নিয়ে এগিয়ে যেতে পারেন। আর যদি চারুকলার একান্ত পড়ার ইচ্ছা থাকে দেন চারুকলায় আসাটা সব থেকে ভালো ওভারঅল স্পেসে।
আর মাইন্ডসেট তো খুব ভালো ইম্পর্টেন্ট সবকিছু মিলে জুলে। জি তো এইটা হচ্ছে ওভারঅল ব্যাপার স্যাপার। আর আমরা ওভারঅল আপনার পড়াশোনার অ্যাক্টিভিটিস গুলো জানলাম। তো চারুকলার এমসিইউ তে আপনার সব থেকে কঠিন কোন বিষয়টা লাগতো, বা মনে হয়েছে যে হ্যাঁ এই বিষয়টা আসলে আপনার জন্য খুব বেশি কমপ্লিকেটেড, সো এটা আসলে কিভাবে আপনি অ্যাডজাস্ট করবেন? কোন একটা টপিকের নাম বলেন, আমাদের সাথে শেয়ার করেন। কঠিন বলতে আমাকে রিসেন্ট যেটা সাম্প্রতিক ছিল এটা আমাকে বেশি একটু প্যারা দিত। সাম্প্রতিক কি ঘটছে, কোন তারিখ। আর আমার ছোট থেকে একটা সমস্যা যে আমি মানে থিওরি পড়তে আমার সমস্যা, যে এটা এইভাবে থেকে এইভাবে হইলো, এটা এইভাবে এইভাবে, এগুলা আমার মানে এগুলা আমার বিরক্ত লাগে আর কি, সাল তারিখ। আর এটাই তখন হচ্ছে সাম্প্রতিক, এটাই তো বেশি, এই তারিখে এটা হইলো, এটা 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 হইলো, তখন আমি ওই যে লিখে লিখে করতাম, যেগুলো মনেই থাকছে না সেগুলো বারবার লিখতাম আর বারবার দেখতাম। এটা একটু বিরক্তি লাগতো আমাকে। আচ্ছা, সাম্প্রতিক বিষয় বলি, বারবার পড়াশোনা সবকিছু মিলে। তো এটা কি সত্যি কথা যে আপনারা অনেক শর্টকাট পছন্দ করেন, বা অনেক স্টুডেন্ট থাকে যারা শর্টকাট বেশি পছন্দ করে, এটা কি সত্যি কথা? হ্যাঁ, এটা অবশ্যই শর্টকাট আমাদের ইজিলি ইনফ্লুয়েন্স করে, কিন্তু এটা আমাদের আমরা হয়তো বুঝতে পারি না, বাট এটা আমাদের অনেক ব্যাকফায়ার করে। হ্যাঁ, যেটা আমরা পরীক্ষা হলে গিয়ে বুঝি। এক্স্যাক্টলি। কারণ আমাদের টিচার বলতো এক সূত্রে সব অঙ্ক হয় না, যেটা আমরা আমাদের এটাই করানো হয় যে একটা ইজি ট্রিক্স দিলাম, এই ট্রিক্সে সব হয়ে যাবে, এটা হয় না, কিছু সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। অবশ্যই অবশ্যই। আমাদের এক্সাম হলে এক্সপেরিয়েন্স শেয়ার করেন, আপনার এক্সাম হলের দিনে এক্সপেরিয়েন্স কেমন ছিল? এক্সাম হলে যখন আমি যাই, প্রথমত আমি কি বলবো যে ওই যে মুভিতে বলে না ব্ল্যাঙ্ক হয়ে যাওয়া, আমি মনে হচ্ছে আমি দাঁড়িয়েছি, সবকিছু ফাস্ট মোশনে চলছে আর আমি স্লো মোশন হয়ে গেছি, এমন মনে হচ্ছে কিছুক্ষণ পর পর, যে কি হবে, আমি কি লিখবো, এটা না, আমার মনে হচ্ছে যে এক একটা ড্রয়িং এক এক ধাঁচের, যেটার কারণে ড্রয়িংটা মানে একটা আলাদা লেভেলে গেছে। মানে অ্যাটলিস্ট আমার মতো স্টুডেন্টের জন্য তো এটা অনেক কিছু। এটার কারণে ড্রয়িং এর জন্য একটা কনফিডেন্স ছিল, বাট এমসিকিউটা নিয়ে একটু ছিল যে এমসিকিউ কি আসবে, এটার জন্য তো আমি প্রথমে দাঁড়িয়েছিলাম বাইরে না। দেন আমি এক্সাম হলে তো 1 ঘন্টা আগে আমাদের করা হয়, হলে ঢুকতে দেওয়া হয়। ওখানে ঢোকার পর লাইক আমার প্রেসার আপ ডাউন করতে লাগে, হঠাৎ গরম লাগে আবার হঠাৎ ঠান্ডা লাগে, এটা চলতেই থাকে যতক্ষণ আমি কোশ্চিন হাতে পাই। মানে এত পরিমাণে নার্ভাসনেস কাজ করছিল, কিন্তু কোশ্চিন পাওয়ার পর একটা যে থাকে না ভেতর থেকে একটা স্মাইল, স্বস্তি, হ্যাঁ অটোমেটিক চলে আসছে। আমি যখন ড্রয়িংটা দেখি মনে হয় যে ভাইয়া তো এর থেকে অনেক আরো হার্ড ড্রয়িং করে রেখেছে আমাদের। তখন আমি মানে যে পরীক্ষা শেষে যে একটা হাসির সাথে বের হওয়া, আমার মানে মুখের হাসি দেখে আমার ভাইয়া বলছে, সে কনফিডেন্ট দেখে সে বলে দিয়েছে হয়ে যাবে। এক্স্যাক্টলি, আমার ভাইয়া বলছে যে যদি হয় তো তোমার একটা ভালো পজিশনেই হবে, আর যদি না হয় তো তোমার হবেই না, মানে তুমি যেভাবে হেসে বের হচ্ছ আর কি। দেন আমি আর তখন কিছু বলিনি, যে যদি না হয় এখন তো কিছু বলে লাভ নাই, স্বাভাবিক। তখনই বলবো। পরীক্ষার হলে আপনি টোটাল কত সময় স্পেন্ড করেন ড্রয়িং এক্সামের জন্য? ড্রয়িং এর জন্য 1 ঘন্টা 5 মিনিট মনে হয় এরকম, কারণ আমি 5 মিনিট এমসিকিউ 5 মিনিট আগে দিয়ে দিই। ও আচ্ছা, এবারে প্রশ্ন অনেক সহজ ছিল, সবাই এমসিকিউ তো অনেক ভালো করে। হ্যাঁ, সো ড্রয়িং এ আসলে মেইন খেলাটা ছিল ড্রয়িং এ। যাক, ভেরি ইন্টারেস্টিং ব্যাপার যে ড্রয়িং এর বিষয়ে আপনি বলেন 49.5 পেয়েছেন নাকি 48.5? জি 75, 48.75। জি নাইস। আচ্ছা আচ্ছা। তো একটা কমন থিওরি হচ্ছে সবার কাছে যে এরকম, যে অনেকে বিশ্বাস করে যে পরীক্ষার হলে লাইক অনেক বেশি পরিমাণে ডার্ক লাইন বের করা। আপনি কেমন লাইন ইউজ করেন পরীক্ষার হলে? পরীক্ষা হলে প্রথমত যে আপনার যে লাইন ড্রয়িং এর ক্ষেত্রে আমাকে বারবার বলতেন যে তোমার লাইন গুলো অনেক ডার্ক হচ্ছে একটু সফট করো। আমি প্রথমে কি করি যে আগে আমার কথা হচ্ছে আগে আমি প্রপার একটা ড্রয়িং এর একটা সফট ড্রয়িং করি আগে। আমি বডি যে মেজারমেন্ট আছে মেজারমেন্ট অনুযায়ী আমি পুরোটাই করার পর তারপর তখন আমি ভাবলাম যে যদি আমার হাতে সময় থাকে তখন আমি ডিটেলস ধরবো, এক্সট্রা ডার্ক করা। আগে আমি প্রপারটা করার পর দেখি আমার হাতে এখনো প্রায় 15 থেকে 17 মিনিট আছে। তখন আমি আস্তে আস্তে আমার হচ্ছে যে
একটা পেন্সিল নিয়ে আমি আস্তে আস্তে ডার্ক করা শুরু করি যেসব জায়গায় দরকার, মানে এক কথায় ডিটেলস ধরা শুরু করি। আচ্ছা, দেন আমি অনেক ইজিলি টাইম নিয়ে, প্রপার টাইম নিয়ে ড্রয়িং করতে পেরেছি। ভেরি নাইস। আর এটা হচ্ছে যে আসার একটা যে আপনি যেভাবে ড্রয়িং বারবার বলতো আমার বাসা থেকে যে তুমি যে কোর্সটা নিয়েছো এটা কি আদৌ কোনো কাজে লাগছে, আমি তাদের বলতাম যে কাজে লাগছে কিনা কিভাবে বলবো, বাট একটাই কথা বলি, ভাইয়া যেভাবে ড্রয়িং করাচ্ছে, ড্রয়িং নিয়ে আমার কোনো ভয় নাই। মানে ওই যে আমি হচ্ছে যে যখন বাসায় বললাম যে চারুকলা, তখন বলতো যে একটা তো ভালো সাবজেক্ট ম্যাটার করে, বাসায় বলছিল সায়েন্স থেকে তুমি পড়বা। আমি তখন একটা কথা বললাম, দেখেন সাবজেক্ট তো অবশ্যই ভালো বা র্যাঙ্ক একটা থাকে, কিন্তু যদি ভাগ্যে থাকে তো আমি এই সাবজেক্ট থেকে অনেক ভালো কিছু হইতে পারবো। যদি আমার ভাগ্যে না থাকে আমি হাজার ভালো সাবজেক্টও যদি পাই তা আমি সেরকম কিছু হইতে পারবো না। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আমাদের ভাগ্যের উপর। হ্যাঁ, কর্মের উপরও কিছুটা ডিপেন্ড করে, তারপরও যদি ভালো কিছু হওয়ার থাকে আমার এই সাবজেক্টেই হবে, যদি না থাকে তাহলে আমার কোনো সাবজেক্টেই হবে না, আমি যত ভালো সাবজেক্ট পাই। এক্স্যাক্টলি। আমাদের স্পেসে বিশালের কথাবার্তা। সো এই ছিল হচ্ছে আজকে আমাদের ওভারঅল পডকাস্ট। আমরা আজকে পডকাস্টটি শেষ করবো, বাট তার আগে শেষ মুহূর্তে হচ্ছে বিশালের কাছ থেকে জানতে চাইতেছি যে দুইটা বিষয়। একটা হচ্ছে যে যারা আপনার জুনিয়র বা ইয়াং জেনারেশন আসবে ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটির চারুকলায়, তাদেরকে আপনি কি পরামর্শ দিতে চাইতেছেন? ইন এনি কাইন্ড অফ ইনফরমেশন দ্যাট ইউ অলরেডি গট around experience, and meanwhile you want to suggest them to do this, do that, any kind of information, what will that be? আমি তাদের একটা সাজেস্ট করব, যদি তাদের চারুকলার প্রতি ফ্যাশিনেশন থাকে বা এই রিলেটেড কোনো ফ্যাশিনেশন কাজ করে, তো ডেফিনেটলি তাদের এই চারুকলায় পড়া উচিত। কারণ যে অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক স্টুডেন্টদের দেখা যায় যে তাদের উপর সাবজেক্ট বা তাদের যে গ্রুপ থাকে এই গ্রুপগুলো চাপিয়ে দেওয়া হয় যে তুমি এটা পড়ো। এক্ষেত্রে কি হয়, অনেক স্টুডেন্ট মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যায়, তারা প্রপার পড়তে পারে না, লাইফ অনেক ডিস্ট্রাক্ট হয়, যেটার ক্ষেত্রে আজকাল তো এগুলো অনেক দেখা যায়। তারা ফ্যামিলির প্রতি একটা খারাপ নেগেটিভ রিভিউ তৈরি করে, হ্যাঁ, তারা লাইফে ভালো গ্রো করতে পারে না। তো আমার কথা যে এভাবে লাইফ নষ্ট না করে, যার ফ্যাশিনেশন আছে দরকার হলে ওই কষ্টটা তুমি আগেই করো, ফ্যামিলিকে কনভিন্স করো যে আমি এটাতে পড়বো, আমি এটাতে পড়তে চাই। তাদেরকে রেগে না, ভালোভাবে বুঝিয়ে বলতে হবে, কারণ এই সাবজেক্ট একটু আন্ডাররেটেড সাবজেক্ট আমাদের সোসাইটিতে। এক্স্যাক্টলি, সবাই এটা সম্পর্কে প্রপার জানে না যে এটা থেকে কি মানে কি অ্যাকচুয়াল কি চারুকলা। খুব ভালো বললেন, হ্যাঁ খুবই ভালো বললেন, আর খুবই যুগোপযোগী কথাবার্তা। এটা আসলে আমি আশা করতেছিলাম আপনার কাছে। ভেরি নাইস। হ্যাঁ, তো এটা সবাই প্রপার জানে না, তাই প্রথমে অনেকে অনেক প্রশ্ন উঠাবে। তো অনেকের কথা না শুনে তোমার কথা শোনা উচিত তোমার ফ্যামিলির। সো ফ্যামিলিকে কনভিন্স করো, তাদের সাপোর্ট যদি থাকে তাহলে অনেক কিছু করা যাবে। তো তাদের অন্য সাবজেক্টে না যে তুমি স্ট্রাগলটা করতা, ওটা না করে আগে তুমি তোমার ফ্যামিলির সাথে স্ট্রাগলটা করো তাদের বোঝানোর জন্য। ওকে, ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনার জন্য অনেক শুভকামনা, দোয়া রইল যেন ভবিষ্যতে আপনি অনেক ভালো কিছু করেন, চারুকলায় আসেন, ঢাকায় অবশ্যই দেখা হবে। সবাই কমেন্ট বক্সে জানান ভিডিওটি কেমন লাগলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবার কাছে বিদায় নিব আজকে এই পর্যন্ত, শুভকামনা।